have been forced to MPs have been forced to dragged by the hair. One woman is कहीं पे निगाह है तो कहीं पे निशाना, या तो यूं ही कह लीजिए जैसी करनी वैसी भरनी। এ কথা কেন বলছি? নিশ্চয়ই তার কারণ আছে। কারণ আমাদের রাজ্যের যিনি সততার প্রতীক, এখন অবশ্য উনি লেখেন না, বলেন না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন শহীদের মঞ্চ থেকে, মানে 21শে জুলাইয়ের সভা থেকে, যে যদি এই রাজ্যে SIR হয় তাহলে নির্বাচন কমিশনের যে অফিস তাকে ঘেরাও করা হবে, মানে ঘেরাও কর্মসূচিতে জোরদার অংশগ্রহণ করা হবে। এবং টিএমসি যিনি সেকেন্ড কামান অভিষেক ব্যানার্জি, তিনি তো আরও এক কদম এগিয়ে এক গাঁট বাড়িয়ে বললেন যে নির্বাচন কমিশনের যদি সাহস থাকে, মানে চ্যালেঞ্জ করে, তাহলে এখানে SIR করে দেখা। কিন্তু যেমন বুনো বলতে এমনি বাঘাতে, তো নির্বাচন কমিশনও এই ব্যাপারে কিন্তু পিছিয়ে নেই। সঙ্গে সঙ্গে মনোজ পান্ত যিনি রাজ্যের মুখ্য সচিব, তাকে একটি নোটিশ করে দেন এবং স্পষ্টভাবে বলেন যে এই ভোটার তালিকা সংশোধন মানে SIR পদ্ধতিতে যদি কেউ অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে এবং ইচ্ছাকৃতভাবে ভোটার লিস্টে জোর করে নাম লেখায়, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, FIR করা হবে এবং তাকে তদন্তের আওতায় আনা হবে। এবং এই ব্যাপারে তিনি 4-5 জনের নাম লিখেছিলেন, তার মধ্যে 4 জনের নাম অত্যন্ত গুরুত্ব। কিন্তু মনোজ পান্ত যিনি রাজ্যের এখন মুখ্য সচিব, তিনি তো বিপদে পড়ে গেছেন, ফ্যাঁসাতে পড়ে গেছেন। তিনি করবেন তো কি, যায় কাহা করে তো করে ক্যা। এরকম কেন বলছি যে তিনি যে 4 জনের নাম লিস্টে পাঠিয়েছেন তার মধ্যে তিনি 2 জনকেই মাত্র নিলম্বিত বা তাকে অপসারণ করিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার সহকারী নির্বাচন আধিকারিক ERO বা যিনি WBCS এর অফিসার সুদীপ্ত দাস, এবং দ্বিতীয় হচ্ছে সাউথ 24 পরগনা মানে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সুজিত হালদার। এদের 2 জনকেই করেছেন, কিন্তু বাকি দুজনকে কিন্তু উনি অপসারণ করেননি, মানে সাসপেন্ড করেননি, তাদের বিরুদ্ধে সাসপেন্স রেখেছেন। মানে বলতে চাইছেন তাদের বিরুদ্ধে তদন্ত হোক, তারপর হবে। আসল কথা, মনোজ পন্তজি যিনি এই সময় রাজ্যের মুখ্য সচিব, তিনিও বিপদে পড়ে গেছেন। কেন বলছি? যে যদি নির্বাচন কমিশন মানে জাতীয় নির্বাচন কমিশনের কথা না শুনে, তাহলে ওনার বিরুদ্ধেই অ্যাকশন হয়ে যাবে। আর যদি শুনে ফেলেন, তাহলে দিদি ওনার প্রতি রুষ্ট হবেন। মানে এই মতো অবস্থায় উনি কী করবেন? 2 জনকে বাদ দিয়েছেন আর 2 জনকে হোল্ডে রেখেছেন। মানে দিদিও সাপও মরলো আর লাঠিও ভাঙলো না, এরকম টাইপের একটা ব্যাপার। এখন হচ্ছে এইটা নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে এবং দিল্লিতে এই নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের যে হাইলাইট, সেটা থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেছে। কোথায় গেছে না, মহুয়া মৈত্রের দিকে, যিনি কৃষ্ণনগরের সাংসদ, তার দিকে চলে গেছে। তার একটা কারণ আমি বলছি। এই আন্দোলনের সময় বিরোধী পার্টিগুলো সব একজোট হয়ে গেছে, মানে ইন্ডিজোটের যতগুলো পার্টি আছে তাতে অখিলেশ যাদব, সমাজবাদী পার্টি, লালুর পার্টি, RJD, আম আদমি, কংগ্রেস, তৃণমূল তো আছে, এমনকি দক্ষিণ ভারতের স্ট্যালিনের পার্টি, আরও অন্যান্য সব একজোট হয়ে গেছে এবং লড়াইয়ের ঘোষণা করে দিচ্ছে, যুদ্ধ ঘোষণা করেছে। কেন করেছে সেটাও তার কারণ বলছি। যদি SIR হয় তাহলে এদের কি ক্ষতি হবে, এদের কি লাভ বা লোকসান হবে, সেইটা আজকে বিশ্লেষণ করবো। তার আগে বলি, মহুয়া মৈত্র কেন এই কালকের এই কন্ট্রোভার্সিতে সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে এবং সবচেয়ে বেশি TRP মহুয়া মৈত্রকে নিয়ে হয়েছে এবং তাকে নিয়ে বেশি ট্রোল হয়েছে। কেন বলছি? যে যখন এই ব্যাপারে আন্দোলন হয় তখন 2 জন সাংসদ খুব অসুস্থ হয়ে পড়েন। এক হচ্ছে আরামবাগের মিতালি বাগ, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এখন মহুয়া মৈত্র এখান পর্যন্ত ঠিক ছিল, উনি অজ্ঞান হয়ে যান, অসুস্থ হয়ে যান এবং রাহুল বাবা যিনি রাহুল গান্ধী, ওনাকেও সুস্থ করেন, জল খাইয়ে সুস্থ করেন। এমনি সুস্থ হননি, জল খাইয়ে ওনাকে সুস্থ করছেন। এবং সুস্থ হওয়ার পরেই একটা ভিডিও ক্লিপ সামনে চলে এসছে। উনি বাসে থাকা অবস্থায়, মানে পুলিশ হেফাজত যখন ওনাদেরকে বাসবন্দি করে অন্যত্র নিয়ে গিয়েছিল, সেই সময় উনি কাউকে ফ্লাইং কিস দিতে ধরা পড়ে গেছেন এবং সেটা ক্যামেরাবন্দি হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কি সম্পূর্ণ নাটক ছিল? মানে এই বিদ্রোহ, এই আন্দোলন, এই বিক্ষোভ, এটা কি সম্পূর্ণ একটা দেখানো ছিল?
বা ডাইরেক্টর প্রডিউসার ওনাকে কাট বলতে ভুলে গেছে, রিটেক করতে ভুলে গেছে, এটা ধরা পড়েছে। সেই ভিডিওটা আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি, মানে টিভি মোবাইলের স্ক্রিনে, সেটা আপনারা দেখুন। হচ্ছে যে উনি এরকম করলেন কেন। এখন অনেকেই টিএমসির সমর্থক বা মহিমার সমর্থকরাও এই কথা বলতে পারেন যে এটা পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাটার হতে পারে, কিন্তু সেটা পার্সোনাল জোনে হোক না, পার্সোনাল সার্কেলে হোক না, পাবলিক ইস্যুতে যদি হয় তাহলে পাবলিক তো ট্রোল করবেই, এতে পাবলিকের দোষ কোথায়। এই কিছুদিন আগে মহিমা মৈত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি বাবুর সঙ্গে আবদ্ধ হয়েছিলেন। এখন ওখানে পিনাকি বাবু তো উপস্থিত ছিলেন না, যদি থাকতেন তাহলে হয়তো ফ্লাইং কিস ওনার দিকে দিতেন। এখন উনি ছিলেন না, তা সত্ত্বেও ফ্লাইং কিস দিলেন, কাকে দিলেন এটা আপনারাই কিন্তু লিখে জানাবেন, আমি বলতে পারবো না। এবং শেষ যেটা প্রশ্ন, যেটা নিয়ে আলোচনা, যদি এই এসআইআর পশ্চিমবঙ্গে হয় তাহলে দিদির অবস্থান কি হবে। কেন দিদি এত ছটফট করছেন, কেন দিদির এত মাথা ব্যথা? কারণ দিদি বুঝে গেছেন যে এই কিছুদিন আগে বিহারে যে 70 লক্ষ ভোটার, মানে নকলি ভোটার, তার মধ্যে কিছু মৃত ভোটার ছিল, কিছু বাংলাদেশি ভোটার ছিল, এবং কিছু যারা ওখান থেকে স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় বা অন্য প্রদেশে চলে গিয়েছে, তাদের যে নামটা বাদ গিয়েছে, এতে তো সিস্টেম বিগড়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গে তার তুলনায় তো বেশি হতে পারে। এখানে যে বিরোধী মেন দল, বিরোধী পার্টি বিজেপি এবং তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে অনুমান করছে যে অনুমান করছেন আর কি, উনি বলছেন যে 1,25,00,000 উপরে হতে পারে এরকম নকলি ভোটার, যাদের ছাপ্পা ভোটে ইস্যু করে নিয়ে ভোটে জিতার একটা পরিকল্পনা চলে। কার বিরুদ্ধে চলে এবং কে করে সেটা বলার অবকাশ রাখে না, আপনারা সচেতন লোক সেটা জেনে যাবেন। এখন হচ্ছে যে যেহেতু বাংলার অনেকটা বর্ডার, মানে পশ্চিমবাংলার অনেকটা বর্ডারই বাংলাদেশের বর্ডারের সঙ্গে লাগে, এবং দিন প্রতিদিন এবং বিগত কয়েক বছর ধরে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই দেশে অবৈধভাবে এসছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তারা এই দেশে সুযোগ সুবিধাই নিচ্ছে। শুধু আছে তাই নয়, নকলিভাবে তারা সুযোগ সুবিধা নিচ্ছে। এই ধরুন আবাস যোজনার সুবিধা নিচ্ছে, শৌচালয় নিচ্ছে, রেশন নিচ্ছে, ভোটার কার্ড বানিয়ে যেগুলো আমাদের সরকারি প্রকল্প সবই নিচ্ছে। কিন্তু এই দেশে যারা আসল ভোটার বা প্রকৃতপক্ষে যারা নাগরিক, তারা তাদের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং রাজ্যের যে ঋণের পরিমাণ, সেটা তো আর এক জায়গায় নেই, দিনে দিন বেড়ে যাচ্ছে। পেছনে জুন জুলাই এবং যদি আপনি রেকর্ড চেক করেন বা তারও 1-2 মাস আগে, তো পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 7,500 কোটি টাকা নতুন করে আবার ঋণ নিয়েছে। মানে ঋণের বোঝা বেড়েই চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গটা তো শুধু চপ শিল্পের উপরে নির্ভর করে চলতে পারে না। এখানে নতুন কোনো কারখানা, নতুন কোনো ইন্ডাস্ট্রি, কোনো তেমন চাকরি তো নেই, পর্যায়ী শ্রমিকে ভর্তি। এবং সেই হিসাবে দেখতে গেলে যদি এইসব ভোটার লিস্ট থেকে নামটা বাদ যায়, তাহলে তো দিদির আসন টলমলো। এর পেছনে আর একটাও যুক্তি আছে, কীরকম না, টিএমসি আর প্রধান যে বিরোধী পার্টি বিজেপি, এই দুটো দলের মধ্যে ভোটারের যে ফারাক, সেটা মাত্র 4%, মানে 4 থেকে 5%-এর মধ্যে ক্ষমতা এদিক ওদিক হচ্ছে। এখন যদি 1 কোটি লোক এদিকে বাদ চলে যায়, তাহলে কিন্তু দিদির ভোটার সংখ্যা কমে যাবে। তার মানে নবান্নের চতুর্থবারের জন্য বসা দিদির পক্ষে অনেক অসাধ্যকর হয়ে যাবে, এটা হয়তো উনি বুঝতে পারছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে আপনারা কি মনে করছেন পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া জরুরি? যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে হয়, তাদেরকে এখান থেকে তাড়াতে হয়, তাদেরকে এই ভোটার লিস্ট থেকে বাদ দিতে হয়, তাহলে এসআইআর হলে ক্ষতি কোথায়? এতে তো পশ্চিমবঙ্গের উন্নতিই হবে, পশ্চিমবঙ্গ তো অগ্রগতির দিকেই এগিয়ে যাবে, প্রগতির দিকে এগিয়ে যাবে। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর দেখতে থাকুন এসবিএস নিউজ। আমাকে এখন অনুমতি দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।